এই স্টোরির আগের পার্ট ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম ডেভিল লাভার, সিজন 2, পার্ট 11। হাই ফ্রেন্ডস, আশা করি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। গল্পটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনুরোধ রইল। চলুন গল্প শুরু করি। সন্ধ্যার সময়, জয়পুর হাভেলি। আরিয়ানের পরামর্শ অনুযায়ী রণজয় জারদের ডেকেছিল। জয়পুরের পরিবেশ ঠান্ডা ছিল, যার কারণে প্রাসাদের বাগানেই আগুন জ্বালাতে হয়েছিল এবং সেখানে বাঞ্জারও অনুষ্ঠান করতে আসে। রণজয় সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। মাঝের বাগানে আগুন জ্বলছিল আর নিচে মাটিতে গদি ছিল, যেখানে সবাই বসে অনুষ্ঠান দেখবে। সাথে সাথে রাত হয়ে যায়। বাদ্যযন্ত্র বহনকারী 5-6 জন নারী পুরুষ সেই বাগানে উপস্থিত হয়, যাদের পরনে ছিল রাজস্থানী লেহেঙ্গা ও চোলি। বাগানে খুব ভালো আলোকসজ্জা করা হয়েছিল, যা পুরো পরিবেশটিকে খুব সুন্দর করে তুলেছিল। সমস্ত প্রস্তুতি সেরে প্রাসাদের ভিতরে রণজয় এখন ফ্রেশ হতে চলে যায়। নিজের রুমে এসে রুমের দরজা লক করে বাথরুমে যাওয়ার সময় তার মনে হলো কেউ তার বিছানার কাছে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। রণজয় সঙ্গে সঙ্গে সেদিকে তাকিয়ে শুধু কিছুক্ষণ তাকিয়ে রইল। সেখানে রাজস্থানী লেহেঙ্গা পরে দাঁড়িয়েছিলেন সায়রা, যা তাকে খুব সুন্দর লাগছিল। রণজয় বোধহয় সায়রাকেই প্রথম বিদেশি পোশাক ছাড়া অন্য পোশাকে দেখেছে, তাই সে শুধু তার দিকেই তাকিয়েছিল। ওকে নিজের দিকে এত ভালো করে তাকিয়ে থাকতে দেখে সায়রার মুখে একটা আভা এসে গেল এবং সে তার লেহেঙ্গা ধরে সোজা তার কাছে গেল এবং তার বুকে হাত রাখল এবং অনুভব করল কত দ্রুত কম্পন হচ্ছিল। সায়রা ভেতরে ভেতরে খুব খুশি হয়। সে তার কানের কাছে গিয়ে লোভনীয় সুরে বলল, তুমি যদি দেখে সন্তুষ্ট হও তবে তোমাকে আমন্ত্রণ জানানো হলো। তুমি আমার সাথে যে কোনো কিছু করতে পারো, আমি তোমাকে প্রত্যাখ্যান করব না। সায়রা খেলার মেয়ে ছিল না, কিন্তু কেন জানে না রণজয়ের সাথে দেখা হওয়ার পর থেকে সে সবসময় তাকে জ্বালাতন করত এবং সেও এটাকে অনেক পছন্দ করত। এই কথাটা বলতেই রণজয়ের মনে হলো ওর জ্ঞান ফিরল। সায়রাকে এত কাছে দেখে সে চমকে উঠল এবং দ্রুত তাকে দূরে ঠেলে দিয়ে বলল, তুমি তুমি সবসময় আমার সাথে লেগে থাকো কেন? আমার থেকে দূরে থাকো। আর সবচেয়ে বড় কথা, তুমি আমার ঘরে কি করছো? তার ওড়না ঠিক করে সায়রা নিঃশব্দে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আর কি। এবার অসহায়ভাবে তার দিকে তাকিয়ে রণজয় বলল, আমাকে দেখা হয়ে গেছে, এখন এখান থেকে চলে যাও। যদি কেউ দেখে। সায়রাও ঠোঁটে একটা আঙুল রেখে ওকে চুপ করে দিয়ে বলল, চুপ করো, তুমি ছেলে হয়ে এত ভয় পাচ্ছ? আর আমার দিকে তাকাও, আমি কাউকে ভয় পাই না, আর তোমারও ভয় পাওয়ার দরকার নেই। শুধু শোনো, আমি যা বলছি। আমার বয়ফ্রেন্ড হও, আমি তোমাকে খুব খুশি রাখবো। সায়রা তার গালে চুমু দিয়ে কথা শেষ করে এবং রণজয় তার চুম্বনে হতবাক। এটি ছিল 24 বছর বয়সে তার প্রথম চুম্বন, এবং তাও গালে। তার মুখ লাল হয়ে গিয়েছিল। সায়রা স্বাভাবিক ছিল এবং রণজয়কে লাল হয়ে যেতে দেখে সে হাসতে শুরু করে এবং রুম থেকে বের হওয়ার সময় বলল, আমি যা বলেছি তা ভেবে দেখো, না হলে আমি তোমাকে কিডন্যাপ করে আমার প্রেমিক বানাবো এবং আমি চাইলে তোমাকে বিয়েও করব। এই বলে মেয়েটা মুচকি হেসে সেখান থেকে চলে গেল। আর রণজয়, যে সায়রার কথা শুনে তার কথা বলার কোনো শব্দ ছিল না, এবং তারপর অসহায়ভাবে ওয়াশরুমে যায়। আর অন্যদিকে ইরা তার রুমে ছিল। সে আয়নার সামনে দাঁড়িয়েছিল এবং পেছন থেকে তার ব্লাউজটির হুক পরাতে চেষ্টা করছিল, কিন্তু তার হাত সেখানে পৌঁছাতে পারছিল না। সে একটি হলুদ রঙের রাজস্থানী লেহেঙ্গা পরেছিলেন, যাতে সীসা এমব্রয়ডারি ছিল, এবং তার ব্লাউজ আকাশি নীল এবং হলুদ একটি সংমিশ্রণের ছিল। আর সে সম্পূর্ণ রাজস্থানী সাজে তৈরি হয়। সায়রা তাকে হেল্প করেছিল। তার চুল খোলা ছিল, তাই যখন সে ড্রেসিং টেবিলের পেনটি নিতে নিচু হয়, তখনই সায়রা ভালো করে না বন্ধ করার কারণে হুকটি আলগা হয়ে যায়।
হুক বন্ধ করার চেষ্টা করতে করতে ইরা সায়রাকে বকা দিয়ে বলল, সায়রার এই মেয়ে আজ নিজেও রেডি হয়ে এত তাড়াতাড়ি কোথায় গেল কে জানে। আর এটাও। এই কথা বলতে বলতেই ইরা চুপ হয়ে গেল, কারণ সে অনুভব করল যে কেউ তার ঠান্ডা হাতে ধীরে ধীরে তার পিঠে স্পর্শ করছে। ইরার মুখ নিচু ছিল। সে সেই স্পর্শ চিনতে পেরে আস্তে আস্তে আয়নার সামনে দেখতে লাগলো। আর সেখানে আরিয়ান তার খুব কাছাকাছি ছিল এবং সে তার ডার্ক চোখ দিয়ে তার দিকে তাকিয়েছিল। আরিয়ানের চোখ এতটাই ডার্ক ছিল যে ইরা তাদের দিকে তাকাতে পারল না এবং সাথে সাথে চোখ নামিয়ে ফেলল। তার পিঠে আদর করে আরিয়ান তার কানের কাছে গিয়ে কাঙ্ক্ষিত স্বরে বলল, বউ, আজ তোমাকে সত্যি আমার বউয়ের মতো মনে হচ্ছে এবং আমি শুধু তোমাকে আমার মনের মতো করে ভালোবাসতে চাই। এই বলে তিনি তার কাঁধ থেকে তার ব্লাউজ স্লাইড করে এবং তাকে কিস করতে শুরু করে। ইরার মুখ লাল হয়ে গেছে এবং সে আরিয়ানের কর্মকাণ্ডে সম্পূর্ণ ভীত হয়ে পড়েছিল। সে তোতলালো এবং ধীরে ধীরে আরিয়ানকে থামিয়ে বলল, আয়ু, প্লিজ এখন না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে আর আমিও তাদের নাচ দেখতে চাই। তার কথা শুনে আরিয়ান তার দিকে তাকাতে থাকে, যার মুখ উজ্জ্বল লাল হয়ে গেছে। সে তার দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, বউ, মেকআপ না করেও তোমাকে কতটা লাল গোলাপের মতো দেখায়, তাই আমার মনে হয় তোমার মেকআপের দরকার নেই। তার কথা শোনার পর ইরা আয়নায় নিজের দিকে তাকালো, দেখে তার মুখ লাল হয়ে গেছে। সে আরিয়ানকে নিজের থেকে দূরে ঠেলে বিরক্ত হয়ে বলল, আয়ু, তুমি কি আমাকে জ্বালাতন করছো? আরিয়ান হেসে বলল, না আমার প্রিন্সেস, আমি তোমাকে জ্বালাতন করব কেন? তবে ঠিক আছে, আমি তোমার সাথে একমত যে আমি এখনই কিছু করব না, তবে প্রোগ্রামের পরে আমি এক মুহূর্তের জন্যও থামব না। এই বলে সে তার পিঠে চুমু দেয় এবং তার ব্লাউজে হুক পরিয়ে দেয়। আর তার কথা শুনে ইরা আরও লাল হয়ে গেল। কথাও সে বুঝতে পেরেছিল আজ রাতে তার কাছ থেকে কী চায় আরিয়ান। এই ভেবে ইরা লজ্জা পেল এবং নার্ভাসও বোধ করল, কারণ এই প্রথম যখন সে তার ছোটবেলার ভালোবাসা জানার পর তার সাথে সব কিছু করবে। কারণ এখনো পর্যন্ত তাদের মধ্যে শুধু ভুল বোঝাবুঝি ছিল, ভালোবাসা ছিল না। এবং এখন যেহেতু তারা দুজনেই একে অপরকে ভালোভাবে চেনে, এটি হবে তাদের প্রেমের প্রথম ধাপ। আরিয়ান তখন ইরাকে তার সামনে ঘুরিয়ে তার কপালে চুমু দিয়ে বলল, কি হয়েছে, তুমি কি নার্ভাস? ইরার মুখের অবনতি ভাব দেখছিল আরিয়ান। ওর কথা ইরা তাড়াতাড়ি বলল, না না, আমি নার্ভাস নই, আমি শুধু তাড়াতাড়ি সবার নাচ দেখতে চাই, আর তুমিও গিয়েও রেডি হয়ে নাও, আমি তোমার ড্রেস রেখে দিয়েছি। এই বলে সে বিছানার দিকে ইশারা করে, যেখানে ইরা তার জন্য সুন্দর করে ড্রেস রেখেছিল। এটা দেখে আরিয়ানের মুখে হালকা হাসি ফুটে ওঠে এবং তারপর সে তাকে কিছু বলে না, সোজা ওয়াশরুমে চলে যায় নিজেকে রিল্যাক্স করতে। ইরা সেখানে রাখা পানির গ্লাসটি এক নিঃশ্বাসে পান করে। তারপর সে সেখানে সোফায় বসে আরিয়ানের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর আরিয়ান ফ্রেশ হয়ে বেরিয়ে আসে এবং সে ইরার দিকে একবার তাকায়, যে তার ফোনে সেলফি তুলছিল। তাকে সেই রাজস্থানী চেহারায় দেখছিল এবং তারপরে তার জামা কাপড় নিয়ে ক্লোজেট রুমে না যায়। কিছুক্ষণ পর আরিয়ান তার সাদা শার্ট এবং ধূসর রঙের পোশাক পরে বেরিয়ে আসে। তার রঙিন পোশাক ছিল না, রঙিন জিনিস পছন্দ করতেন না। তার চুল সেট করার পর সে ইরার কাছে যায় এবং তার দিকে তাকাতে থাকে, যিনি তখনও পেছন ফিরে সেলফি তুলছিলেন। ইরা যখন অনুভব করে যে কেউ তার দিকে তাকিয়ে আছে, সে দ্রুত সেদিকে তাকায় এবং সেখানে আরিয়ান তার পকেটে হাত দিয়ে তার দিকে তাকিয়েছিল। ইরা দ্রুত তার দিকে তাকিয়ে সে বলল, ও আয়ু, আমি শুধু একটা পিক নিচ্ছিলাম, এসো একসাথে নেওয়া যাক। আমাদের একসাথে পিকও নেই, সোস ব্যাড। এই বলে সে বিষণ্ণ মুখ করে, আর আরিয়ান ওর দিকে তাকিয়ে বলল, আরিয়ান রাওয়াল সেলফি, তুমি কি আমার সাথে মজা করছো? ইরা তাড়াতাড়ি ওকে কাছে টেনে বলল, না, আমি মজা করছি না, আমি শুধু একটা সেলফি তুলতে চাইছি।
এই বলে সে আরিয়ানের দিকে তাকিয়ে দ্রুত একটি ছবি ক্লিক করে, যেখানে আরিয়ান ইরাকে এবং ইরা ক্যামেরায় দেখছিল। আরিয়ান ক্লিক শব্দ থেকে বুঝতে পারে যে তার বউ তার ছবি ক্লিক করেছে। সেই ছবিতে আরিয়ান এবং ইরাকে বেশ প্রেমময় দম্পতি দেখাচ্ছিল। আরিয়ান সেলফি এবং এইসব কিছু পছন্দ করতো না। ইরার দিকে তাকিয়েছিল সে, আর ইরা রুম থেকে বেরোতে গিয়ে মিষ্টি হেসে বলল, আয়ু, এখন চলো, বাচ্চার মতো মুখ করছো কেন? আরিয়ান শুনে অজ্ঞান হয়ে যাচ্ছিল। বাইরে যাওয়ার সময় সে নিজেই বলছিল, আমি তার কাছে বাচ্চার মতো দেখতে, একজন আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার। আমি আজকে নয়, একে ছেড়ে দেব না। এই বলে সেও বাগানে চলে যায়। সায়রা ও রণজয় আগে থেকেই সেখানে ছিল, আর এখন বাঞ্জারও সব কিছু ঠিক করে ফেলেছে এবং শুধু আরিয়ান আর ইরার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই আরিয়ান আর ইরাকে গেট থেকে বেরিয়ে আসতে দেখা গেল। দুজনকেই খুব সুন্দর লাগছিল। আরিয়ান আর ইরা বাগানে আসে। সবাই বাগানে তাদের জায়গা নেয়। আরিয়ান আর ইরা মাঝখানে একসাথে বসেছিল, আর রণজয়ের পাশে সায়রা বসেছিল। রণজয়ের মুখ মলিন হয়ে গেল। রণজয় সায়রার কাছ থেকে দূরে বসতে চেয়েছিল, কিন্তু সায়রা তাকে তার কাছে বসতে বাধ্য করে। আর রণজয় বিরক্ত হলেও সে এখন কিছু বলতে পারছে না, কারণ আরিয়ান আছে আর রণজয় তার সামনে কিছু বলতে চাইছে না। কিছুক্ষণ পর শুরু হয় বাঞ্জারোদের নাচ। ইরার মুখটা জ্বলজ্বল করছে, আর আরিয়ান ওর হাতটা ধরে আছে। সেখানে মিষ্টি সারঙ্গীর আওয়াজ আসতে থাকে এবং সেই রাজস্থানী মহিলারা তাদের ঘুমর নাচ শুরু করে, আর তাদের রাজস্থানী লোকগানও শুরু হয়। ইরা আর সায়রা তার গান বুঝতে পারছিল না, কিন্তু তার কণ্ঠ খুব মিষ্টি এবং ইরাকে খুব খুশি দেখাচ্ছিল, আর আরিয়ান শুধু ইরাকে খুব খুশিতে দেখছিল। মাঝখানে সেই মহিলারা ইরাকেও তাদের সাথে নাচতে ডাকে এবং ইরাও তাদের সাথে রাজস্থানী ঘুমর করতে শুরু করে। তার সঙ্গে শুরু করে সায়রাও। আরিয়ানের তীব্র দৃষ্টি শুধু ইরার দিকে, এবং যে তার লেহেঙ্গা তুলে নাচছিলেন। রণজয়ও না চাইলেও সায়রার দিকে তাকিয়েছিল। নাচতে গিয়ে সায়রাকে খুব সুন্দর লাগছিল। এতেই শেষ হয় ওইসব মানুষের নাচ। এত কিছুর কারণে ইরার মুখ থেকে হাসি সরছিল না। এরপর যখন সেই পুরো অনুষ্ঠান শেষ হয়, তখন ওই যাযাবররা চলে যায়, আর আরিয়ান, ইরা, সায়রা, রণজয় সবাই ওই আগুনের কাছে বসে আছে। রণজয় বাগানে রাতের খাবার এর ব্যবস্থা করে, আর রাজস্থানী খাবার সবাই উপভোগ করে, যার মধ্যে ডাল বাটি চুরমা, পোলাও, ভুট্টার ছোট রুটি এবং স্যালাদও ছিল। মিষ্টান্নের জন্য বাদামের পুডিং ছিল। তার দুর্ঘটনার পরে ইরা এই সমস্ত কিছুর জন্য তৃষ্ণার্ত ছিল, যার কারণে সে কারোর জন্য অপেক্ষা না করে শুরু করে। তাকে দেখে সায়রা সহ সবাই হাসছিল, কিন্তু আরিয়ানের চোখ রণজয়ের দিকে পড়ার সাথে সাথেই রণজয় ইরা থেকে চোখ সরিয়ে নেয়। সে তাকে তার বোনের মতো মনে করলেও কিন্তু আরিয়ান এসব সহ্য করতে পারে না, যার কারণে বেচারা রণজয় কিছু বলে না এবং চুপচাপ রাতের খাবার খেয়ে নিজের ঘরে চলে যায়। সায়রাও খুব ক্লান্ত ছিল, যার কারণে সেও ইরাকে বিদায় জানিয়ে তার ঘরে চলে যায়। আরিয়ান এবং ইরা তাদের রাতের খাবার খায় এবং ইরার বনফায়ারের কাছে বসতে ইচ্ছে হয়েছিল, যার কারণে আরিয়ান তাকে তার হাত ধরে আগুনের কাছে বসেছিল। ইরা তার বুকে মাথা রেখে আকাশের মেঘের দিকে তাকিয়েছিল, যা এতক্ষণে কালো হয়ে গেছে এবং ঠান্ডা বাতাস বইছিল। আবহাওয়া দেখে মনে হলো বৃষ্টি হবে। আরিয়ানের মুখেও স্বস্তির ছাপ। ওর বুকের কাছে বসে ইরা কিছু একটা ভেবে ওকে বলল, আয়ু, ছোটবেলায় আমার থেকে দূরে থাকতে কেন? ওর কথা শুনে আরিয়ানের মুখটা হঠাৎ কালো হয়ে গেল, কারণ তার খুব খারাপ অতীত ছিল, যা নিয়ে চিন্তা করলে তাকে আজও অবধি কষ্ট দিয়েছে। আর ইরা তাকে জিজ্ঞেস করলে যা সে বলতে চায় না। তার কথা উপেক্ষা করে আরিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি পরবর্তীতে কি করতে চাও? অর্থাৎ তুমি আরও পড়াশোনায় কি করতে চাও? ইরা অনুভব করছিল আরিয়ান তাকে উপেক্ষা করছে, কিন্তু সে তাকে আর কিছু জিজ্ঞেস করে না এবং তার প্রশ্নের উত্তর দেয় উজ্জ্বলভাবে,
তুমি জানো আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার হতে চাই, এটা আমার স্বপ্ন। আমি আত্মনির্ভরশীল হতে চাই। তার কথা শুনে আরিয়ান কোনো আবেগ ছাড়াই বলল, ঠিক আছে, তাহলে আমি মুম্বাই গিয়ে তোমাকে সেখানকার বেস্ট কলেজে ভর্তি করিয়ে দেব এবং তুমি কলেজ শুরু করো। ইরাও তাতে হ্যাঁ সূচক মাথা নাড়ে। আর তখনই শুরু হয় হালকা বৃষ্টি। বৃষ্টি দেখা মাত্রই আরিয়ান ইরাকে ভেতরে নিয়ে গিয়ে বলল, বউ, বৃষ্টি হচ্ছে, ভেতরে এসো। বৃষ্টি দেখে ইরা খুশিতে তাকে মানা করে বলল, না আয়ু, আমি বৃষ্টিতে ভিজতে চাই, প্লিজ। এই বলে সে তার হাত ছেড়ে দিয়ে দ্রুত বৃষ্টিতে চলে যায়। এখন বৃষ্টি শুরু হয়ে গেল আর ইরা তার লেহেঙ্গা ধরে তার দুই হাত ছড়িয়ে বৃষ্টি অনুভব করছে। যখন সে তার কোমরে কারো হাত অনুভব করে, আরিয়ান কানে ফিস ফিস করে বলল, বউ, ভিতরে চলো, না হলে অসুস্থ হয়ে পড়বে। এই বলে আরিয়ান ইরাকে কোলে তুলতে যাচ্ছিল। ইরা তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে বলল, আইউ, আজ না, আমাকে ভিজতে দাও। আর তুমি দেখো আমি বৃষ্টি কতটা এনজয় করি। আরিয়ানের কথাটা আর ভালো লাগছিল না। সে তার কোমর ধরতে গেলেই ইরার ওড়না তার হাতে আসে এবং ইরা তার সামনে কেবল লেহেঙ্গা এবং ব্লাউজে উপস্থিত হয়। ইরা পুরো অবাক হয়ে যায় আর আরিয়ানের কাছ থেকে তার দুপাট্টা নিতে গেলেই আরিয়ান তার দুপাট্টা মাটিতে ফেলে দেয় এবং তাকে তার গভীর এবং কাঙ্ক্ষিত চোখ দিয়ে ইরাকে উপর থেকে নিচে পর্যন্ত দেখতে থাকে। তাকে দেখেই আরিয়ানের শরীরে প্রতিক্রিয়া শুরু হয় আর ইরা ভিজতে ভিজতে দাঁড়িয়ে নিজেকে নিজের মধ্যে ঢাকছিল। এইবার আর সেও বেশ লাজুক বোধ করছিল। সে দ্রুত আরিয়ানের দিকে পিঠ দিয়ে দাঁড়ায় আর আরিয়ান তার আরও কাছে চলে আসে, তার নিচের ঠোঁট কামড়ে এবং সে আস্তে আস্তে তার পেট থেকে চুল সরিয়ে তার ফর্সা পিঠে চুমু খেতে শুরু করে। ইরা পুরো ভয় পেয়ে যায় আর চোখ বন্ধ করে। দুজনেই বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, কিন্তু সেই ঠান্ডার মধ্যেও এখন উষ্ণতা ছিল। আরিয়ান তার ব্লাউজের স্ট্রিং খুলে তার সামনে ঘুরিয়ে তার ঘাড়ে চুমু দেয়। ইরার চোখ বন্ধ ছিল আর তার ঠোঁট কাঁপছিল। আরিয়ান ওর কাঁপানো ঠোঁট নিজের ঠোঁটে নিয়ে ওর কাঁপুনি থামাতে হলো, যার কারণে সে আলতো করে তার ঘাড়ে হাত রাখে এবং তাকে কাছে টেনে নেয় এবং তার ঠোঁটের কাঁপুনি বন্ধ হয়ে যায় আর ইরা ওর জামাটা চেপে ধরে। আরিয়ান নেশার মতো ওর ঠোঁট চুষছিল। সে তাকে তার বাহুতে নেয় এবং তার ঠোঁটে ঠোঁট দিয়েই বেডরুমে নিয়ে আসে এবং সে তাকে দরজার কাছে দাঁড় করিয়ে দেয়। ইরার চোখ বন্ধ ছিল। আরিয়ান তাকে দরজার কাছে রাখে, তার ব্লাউজটি তার কাঁধ থেকে নামিয়ে দেয় এবং তৃষ্ণার্ত কারো মতো তার ভেজা শরীরে চুমু খেতে থাকে। ইরা গুটিয়ে দাঁড়িয়েছিল। সে আরিয়ানকে অনুভব করছিল। ইরা তাকে নিজের থেকে দূরে ঠেলে দেয় এবং তার হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে রুমের ভেতরে আসে আর লজ্জায় তার থেকে মুখ লুকিয়ে রাখে। আর আরিয়ান হেসে ওর কাছে এসে পেছন থেকে ওর ব্লাউজ খুলে দেয় এবং তাকে ওয়াইল্ডভাবে কিস করতে শুরু করে। আরিয়ান আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং সে তার শরীর থেকে ইরার লেহেঙ্গা খুলে ছুঁড়ে দেয় আর এক এক করে ইরার সব কাপড় এখন মেঝেতে পড়ে। আর আরিয়ান এখন ইরার সাথে বিছানায় আর সে তার বুক চুষছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এবার ভেতরে ভেতরে তাদের ভালোবাসার সব সীমা ছাড়িয়ে যাচ্ছিল। আরিয়ান তার শরীরের প্রতিটা কোণায় চুমু খাচ্ছিল পূর্ণ আবেগে। তার ভেতরে আগুন জ্বলে উঠল, যাকে সে শুধু ইরার কাছেই শান্ত করতে চেয়েছিল। ইরা ওর কাঁধটা খুব শক্ত করে ধরে রাখে আর আরিয়ান মাঝে মাঝে ওর দুটো চুষতে আবার কখনো আদর করত। কিছুক্ষণের মধ্যেই ইরার বুক পুরো লাল হয়ে গেল আর ইরাও কাঁদছিল। কিছুক্ষণের মধ্যেই আরিয়ানের কাপড়ও মেঝেতে পড়ে গেল আর তাদের দুজনেরই উপর ছিল কালো ব্ল্যাঙ্কেট। লাইট অফ ছিল কিন্তু জানালা খোলা ছিল, যার কারণে বাইরে বৃষ্টির শব্দ স্পষ্ট ভেসে আসছে আর ঘরে ইরার কান্না আর চিৎকারের আওয়াজ আসছে শুরু করেছে। আরিয়ান তার পা দুটো আলাদা করে আস্তে আস্তে ভেতরে ঢুকলো আর এতদিন পর ইরা আবার চিৎকার করে ওঠে। তবে আরিয়ান এবার ছিল জেন্টেল, কিন্তু ইরাকে দেখে সে ওয়াইল্ড হয়ে যাচ্ছিল। ইরা ঠোঁটে চুমু খেয়ে সে এখন ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। ইরা কাঁদছিল
আর আরিয়ান সেই কান্নার সাথে নিজেকে হারিয়ে যাচ্ছিল। দুজনেই একে অপরের মধ্যে পুরোপুরি